ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইনফোলেক। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিটকয়েন ইতিহাস এবং এর ব্যাকগ্রাউন্ড বা পটভূমি। আমাদের আজকে এজেন্ডা হলো বিটকয়েন ব্যাকগ্রাউন্ড। যখন কোনো আইডিয়া বা কনসেপ্ট ডেভেলপ করা হয় তার পেছনে একটা কারণ থাকে, আমরা জানবো সেই কারণটা কি। এরপরে আমরা জানবো হোয়াইট পেপার বা শ্বেতপত্র। কোনো আইডিয়া বা কনসেপ্টকে ডেভেলপ করতে গেলে তার একটা ডকুমেন্ট দরকার হয়ে পড়ে, সেখানে লেখা থাকবে তার পারপাস কি, তারা কি প্রবলেম সলভ করবে, কিভাবে ডিজাইন করা হবে এবং তার সিকিউরিটি কিভাবে এনশিওর করা হবে যাতে কোনো রকমের কোনো প্রবলেম না থাকে সিকিউরিটি রিলেটেড। এরপরে আমরা জানবো এর মেন ফোকাস এরিয়া, মানে কোন টার্গেট এরিয়ায় এর প্রবলেম সলভ করবে, তার অ্যাকচুয়াল ফাংশনালিটিস গুলো কি হবে, এগুলো সম্বন্ধে জানবো। এরপরে আমরা জানবো এর প্রাইস, কিভাবে প্রাইস মুভমেন্ট হয়েছে ফ্রম যেখানে যখন শুরু হয়েছে সেখান থেকে শেষ পর্যন্ত, মানে এখন কারেন্ট ডেট পর্যন্ত কিভাবে প্রাইস মুভমেন্ট করেছে। সবশেষে আমরা কথা বলবো বিটকয়েন মাইনিং নিয়ে এবং এই মাইনিংটা কত বছর পর্যন্ত চলতে পারে এবং তারপরে কি হতে পারে এ সম্বন্ধে আমরা জানবো। বিটকয়েন ব্যাকগ্রাউন্ড। আমরা জানি যে কারেন্ট ব্যাংকিং সিস্টেমের দু তিনটে প্রবলেম আছে। মেজর প্রবলেম হলো গিয়ে সেন্ট্রালাইজ সিস্টেম, যাতে সহজেই ম্যানিপুলেট করা যায় এবং হ্যাকও করা যায় এটাকে। এছাড়া রয়েছে ডাবল স্পেন্ডিং প্রবলেম। ডাবল স্পেন্ডিং প্রবলেম মানে একবার অ্যাকাউন্ট থেকে একই ট্রানজাকশনের জন্য দুবার পয়সা কেটে যেতে পারে বা টাকা কেটে যেতে পারে। এছাড়াও দুবার কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকতেও পারে। এই প্রবলেমটা, এই দুটো মেজর প্রবলেম রয়েছে। এরপরে আমরা দেখেছি 2008 সালে একটা গ্লোবাল রিসেশন হয়। সেই সময় দেখা যায় যে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে। ইউএস এর বড় বড় ব্যাংক যেমন লেমান ব্রাদার্স, এরকম ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে। এর ফলে কি হয়, যে সমস্ত লোক ব্যাংকে টাকা রেখেছিল, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়ার পরে তারা ব্যাংক্রাপসি মানে ব্যাংক্রাফট এটাকে ফাইল করে দেয়। এরপরে যারা টাকা রেখেছিল তাদের সমস্ত টাকাই ব্যাংক ফেরত দিতে পারেনি, এরকম অনেক নিদর্শন আছে। এটা সেন্ট্রালাইজ সিস্টেমের সব থেকে একটা বড় প্রবলেম। এই টাকাটাই যদি লোকের কাছে থাকতো, আমি পরবর্তীকালে আসছি বিটকয়েনের ইতিহাস, মানে কিভাবে বিটকয়েন এটা প্রবলেমটা সলভ করতে পারে একটু পরেই আমরা জানবো। এটা যদি লোকের কাছে থাকতো বা এটাকে যদি পয়েন্ট টু পয়েন্ট মানে পিয়ার টু পিয়ার মানে একজন থেকে আরেকজনকে যদি পাঠানো যেত, বা কোনো লোকের কাছে কোনো একটা সিস্টেমে থাকতো এবং সেটা যে কোনো কাউকে ডাইরেক্টলি পাঠানো যেত, সেক্ষেত্রে দেখা যেত যে এই প্রবলেমটা হতো না, যেহেতু একটা সেন্ট্রাল জায়গায় জিনিসটা লক হয়ে গেছে। মানে আপনি ব্যাংকে যখন রাখছেন তার ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু ব্যাংক নিজেই দেউলিয়া হয়ে যখন যাচ্ছে তখন এর আর কোনো অন্য উপায় থাকছে না, তখন পুরো টাকাটাই লস হয়ে গেল। এই এই সময়ে দেখা যায় একটা নতুন কনসেপ্ট জেনারেট করে এবং সেই কনসেপ্টটা প্রথমে নিয়ে আসে অ্যাজ এ হোয়াইট পেপার হিসাবে। সেটা ফাউন্ডার হলো গিয়ে সতোশি নাকামোটো। তিনি একজন ব্যক্তি বা কিছু লোক মিলেও করতে পারে। এই নামটা এখনো অনেকটাই এই নামটা এখনো রহস্য। আই মিন, এইটা কি একটা লোক না গ্রুপ অফ লোক নিয়ে এসেছে এবং তারা নিজেদের কেন হাইড করে রয়েছে এখনো সেই, কিন্তু এখনো সেটা রহস্য হয়ে আছে। তো প্রথমে তারা 2008 সালে একটা পেপার পাবলিশ করে। সেই পেপার পাবলিশে, এটা হোয়াইট পেপার বলা হয় এটাকে। এখানে যার হেডিংটা ছিল এ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম, মানে একজন থেকে একজনকে ক্যাশ অনলাইন ট্রান্সফার করা যাবে, যার কোনো সেন্ট্রাল অথরিটি থাকবে না বা ইন মানে মাঝখানে কোনো মিডিয়েটরি থাকবে না। এই যে হোয়াইট পেপারটা ছিল, এখানে 10টা পয়েন্ট আছে। 10টা পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো ট্রানজাকশন। তারা কথা বলেছে কিভাবে ট্রানজাকশন হবে সেটা নিয়ে কথা বলেছে। ট্রানজাকশন ভেরিফিকেশন যেটা হবে সেটার একটা অ্যালগোরিদম দিয়ে হবে, সেটা হলো গিয়ে প্রুফ অফ ওয়ার্ক, সেটাও তারা কথা বলেছে। এছাড়া কি ধরনের নেটওয়ার্ক এখানে চলবে, আপনি যে নেটওয়ার্কটা বেসিক্যালি ওয়েব 3 তে চলে। আমরা এরপরে একটা ভিডিওতে জানবো ওয়েব 2, ওয়েব 1 আর ওয়েব 3 এর মধ্যে ডিফারেন্স। ওয়েব 3 নেটওয়ার্কে এই ওয়েব 3 বেস করে এই নেটওয়ার্কটা চলবে এবং যারা মাইনিং করবে তাদের ইনসেনটিভ কি করে দেওয়া হয়, মানে তাদেরকে কিভাবে রিওয়ার্ড দেওয়া হবে এবং এর প্রাইভেসি কিভাবে মেনটেন করা হবে এই সম্বন্ধ এছাড়াও আরো কয়েকটা পয়েন্ট রয়েছে, আমি সবগুলো হাইলাইট করিনি এখানে। এগুলোই হলো গিয়ে মেইন, যার জন্য আমি আমি যে একটু আগে বললাম যে এখানে প্রোটোকলটা ডিজাইন হয়েছে 2008-এ এবং এই নেটওয়ার্কটা লঞ্চ করে 2009-এ।
আপনারা যদি যান bitcoin.org এই সাইটে গেলে পরে এই পুরো হোয়াইট পেপারটা এখানে দেখা যেতে পারে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা এখান থেকে ডিটেইলে পড়তে পারেন। তাহলে আমরা এতক্ষণ যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল প্রবলেমের সিস্টেমে যে প্রবলেমগুলো এবং তারপরে যে 2008 সালে যে ক্র্যাশটা হয়, মার্কেট ক্র্যাশ হয়, তখন অনেক লোকে টাকা তারা পায়নি, মানে ব্যাংকে রেখেছিল, পায়নি। তার অল্টারনেট হিসাবে এরা যে সতোশি নাকামোটো যে প্রপোজালটা দিয়েছিল যে ইলেকট্রনিক ট্রান্সফার মানে মানি ট্রান্সফারটা কিরকম হবে, তার নেটওয়ার্ক কিরকম হবে, সেই উপায় বেস করেই বিটকয়েন তৈরি হয়। তো বিটকয়েনের মেইন পারপাস যেটা সেটা হলো গিয়ে অল্টারনেটিভ পেমেন্ট সিস্টেম, একটা পিয়ার টু পিয়ার পেমেন্ট সিস্টেম যেখানে কোনো সেন্ট্রাল কন্ট্রোল থাকবে না, সেখানে ট্রানজাকশন কস্ট খুবই লো হবে, আর হলো গিয়ে খুবই কম সময়ের মধ্যে মানি ট্রান্সফার করা যাবে। বিটকয়েন হলো একটা ওয়ার্ল্ডের ফার্স্ট ডিজিটাল কারেন্সি। যত কারেন্সি এর পরে আমাদের অনেক কারেন্সি আবিষ্কার হয়, বাট এটা ছিল প্রথম কারেন্সি এবং এটা স্টার্ট করে 2009 সালে 1 সেন্ট থেকে। এখন কারেন্ট ভ্যালু এর $44,000। আর এর যদি ম্যাক্সিমাম সাপ্লাই দেখেন তাহলে হলো গিয়ে 2,10,00,000, যার কারেন্ট সার্কুলেশন হলো গিয়ে 1,88,00,000। এবারে আমরা কথা বলবো বিটকয়েন মাইনিং নিয়ে। মাইনিং ইজ দ্য প্রসেস দ্যাট মেনটেন্স দ্য বিটকয়েন নেটওয়ার্ক। বিটকয়েন নেটওয়ার্কটা কিভাবে মেনটেন করা হবে যেটা মাইনিং এর থ্রুতে ডিসাইড করা হয়। আর একটা জিনিস হলো গিয়ে এই মাইনার্স যারা থাকে, যারা কয়েনটাকে মাইন করে, তাদেরকে রিওয়ার্ডও দেওয়া হয়। আর তার এই মাইনিং করে তারা যে সমস্ত কয়েন এখন পর্যন্ত মাইনিং হয়নি সেইগুলোকে সিস্টেমে নিয়ে আসে, মানে এক্সচেঞ্জে নিয়ে আসে। এটাই হলো গিয়ে মাইনিং বেসিক্যালি। আর এর মাধ্যমে যারা এই কাজটা করে, সফটওয়্যার দিয়ে এবং হার্ডওয়্যার লাগে, তারপর কম্পিউটার লাগে, তাদেরকে বলা হয় মাইনার। যে সমস্ত কয়েন এখনো মাইনিং হয়নি সে সমস্ত কয়েন সমস্ত কিছু মানে 2,10,00,000, এই পুরো কয়েনটা মার্কেটে আসতে সময় লাগবে বাই 2140 সালের মধ্যে এটা পুরোটা মাইনিং হয়ে যাবে। তাহলে আমাদের একটা কোশ্চেন এখানে আসে যে মাইনিং হওয়ার পরে যারা মাইনার্স রয়েছে তাদেরকে রিওয়ার্ড কি করে দেওয়া হবে। সেক্ষেত্রে দেখা যায় যে বিটকয়েন যখন সবকিছু মাইনিং হয়ে গেল তখন আর মাইনার্সরা কোনো রিওয়ার্ড পেল না। তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য, এটা এখনো ডিসাইড হয়নি, বাট এখানে কিছু কিছু লোক বলছে যে এই সময় যে বিটকয়েন নেটওয়ার্কে যে সমস্ত ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশনের ফিসটাই তারা পাবে। বাট এখানে এটা এখনো ফাইনাল হয়নি। যদি এরপরে হয়তো এখন অনেক সময় আছে, এর মধ্যে কেউ না কেউ কোনো এদের যে বডি রয়েছে এরা হয়তো ডিসাইড করবে এই জিনিসটা। আমরা এতক্ষণ জানলাম বিটকয়েন ব্যাকগ্রাউন্ড, মানে কোন পটভূমিতে বিটকয়েন তৈরি হয়েছিল। তারপরেও আমরা জেনেছি বিটকয়েন হোয়াইট পেপার বা শ্বেতপত্র, সেখানে আমরা জানলাম কি কি উল্লেখযোগ্য বিষয় ওখানে বলা আছে। এরপরে আমরা জানলাম কোন পার্টিকুলার প্রবলেম ও সলভ করেছে, এবং তারপরে আমরা জেনেছি এর প্রাইস এবং মাইনিং নিয়ে আমরাও কথা বলেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের সমস্ত ভিডিওগুলি নোটিফিকেশন ইজিলি পেয়ে যান। ধন্যবাদ। Please make sure you subscribe the channel for all future video notifications.